করোনার ঝুঁকি নিয়েই স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটছে মানুষ। ফেরি লঞ্চে ঘরমুখীদের ঢল, মহাসড়কেও চাপ। খাড়িয়ে থাকার মতো জায়গা নেই। কিভাবে যাবো? কষ্ট করে যাইতে হইব। লোকজনের যেভাবে চাপ, মনে হয় না যে করোনা সংক্রমণ কমবে। যেখানে 150 টাকা ভাড়া নিচ্ছে 300। ট্রেন পাবো কিনা, আসতে পারবো কিনা, চাকরি থাকবে কিনা সেটাও জানি না। দেশে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। একদিনে রেকর্ড 231 জনের প্রাণহানি, হাসপাতালে শয্যা সংকট চরমে। যেগুলো জরুরি বিভাগ গাড়ি আছে এগুলি দিয়েও টানি কুল পাচ্ছি না। ডাক্তারের হাত পা ধরেছে রাত্রি, তাও ডাক্তারের একবারও ভিতরে আসেনি। 23 তারিখ থেকে বিধি নিষেধে বন্ধ থাকছে গার্মেন্টস। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভ্যাকসিনের সরবরাহ বাড়ায় আরেক দফা কমল করোনার টিকা নেয়ার বয়সসীমা, 30 বছর নির্ধারণ। টিকার সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ বললেন পররাষ্ট্রমন্ত্রী। 1 মাস পর বাসার বাইরে বেগম জিয়া। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসে নিলেন মডার্নার টিকা। চিকিৎসক বললেন বিদেশে নেওয়া জরুরি। আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারছি না। এখানে আইসিইউ পাচ্ছি না, আশেপাশে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা আইসিইউ পাচ্ছি না। করোনার কারণে ডেঙ্গু রোগীর জন্য মিলছে না আইসিইউ। 1 সপ্তাহে রাজধানীর হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি, 60 ভাগই শিশু। এবং শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীতে বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট পশু কিনতে আগ্রহী ক্রেতারা। হাটের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ উত্তরের মেয়র। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি নিয়েই স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ির পানে ছুটছেন মানুষ। কোনো ধরনের নির্দেশনা না মেনে লঞ্চে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। ঈদযাত্রার 5ম দিনে বাস ও ট্রেনেও চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এই চিত্র দেখে কে বলবে দেশে চলছে করোনা মহামারী? সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চের ডেক, বারান্দা আর করিডোরে এভাবেই ঠাসাঠাসি করে কোনো সামাজিক দূরত্ব না মেনে ঢাকা ছাড়তে দেখা যায় লাখ লাখ মানুষকে। পোশাক কারখানা ও অফিস আদালত ছুটি হওয়ায় মানুষের ঢল নামে সদরঘাটে। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি যাত্রী হলেও সময় মতো না ছাড়ার অভিযোগ যাত্রীদের। প্রচুর লোক, কত লোক আর ধরবের ভিতরে, কোনো জায়গা নেই যে হাঁটবে মানুষ, ওই জায়গাটুকু নাই। কেমনে যাবো এটাই তো চিন্তা করতেছি। যেভাবে চাপ, এভাবে আমার মনে হয় না যে করোনা সংক্রমণ কমবে। সিট নাই, কিছু নাই, লস ছাড়তেছে না, উল্টা লস ছাড়ার কথা বলছে দেখে আরো একজনের মারতে যাইতেছে। করোনাকালীনের আগে যেই পরিমাণ যাত্রী লঞ্চে যাইতো তার চেয়ে 4 গুণ বেশি যাত্রী ইতিমধ্যে এখনো আছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো প্রশাসনের লোকও দেখছে না। ব্যাপক পরিমাণ যাত্রী দেখেন দাঁড়াইতেছে, ঘুরতেছে, জায়গা পায় না, একটু জায়গা পায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়ে আরো কয়েক গুণ। এদিকে বাসেও সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাদাগাদি করে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন করতে দেখা যায়। দূরপাল্লার বেশিরভাগ বাসেই যাত্রীর মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্বের বিষয়টি যেন পুরোপুরি উপেক্ষিত। সিট খালি তো দূরের কথা, প্রতিটি সিটের জন্য আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। যেখানে 150 টাকা ভাড়া আর সেখানে ভাড়া নিচ্ছে 300। 60% ভাড়া বাড়েও হয় হলো 650 টাকার মতো, কিন্তু সেখানে ভাড়া চাচ্ছে 1100 টাকা। উঠার টাইমে কোনো হ্যান্ড স্যানিটাইজার কোনো কিছু ধরনের কোনো ব্যবস্থা নাই এখানে। আপনি দেখেন না কোনো গাড়িতে ডবল ছাড় আছে কিনা? সরকার তো আর এই গাড়ির শ্রমিক করে টাকা দেয় নাই, খাই 4 দিন আসি শুই লইছি, সরকার কি খাবির দিচ্ছে। এদিকে যাত্রার 5ম দিনেও ছিল কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। স্টেশনের প্রবেশ মুখে হুড়োহুড়ি করে প্রবেশ করতে দেখা গেছে যাত্রীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনে মানুষ যখন ছুটছে সেই সময় করোনা সংক্রমণে টালমাটাল সারা দেশ। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে রেকর্ড 231 জন মারা গেছেন। ঢাকাতেই সর্বোচ্চ 73 জনের মৃত্যু হয়েছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট।
প্রতিদিনই দেশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের লাইন আর সাইরেনের শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত। রোগী আসলেই বাড়তে থাকে অস্থিরতা আর উদ্বেগ। মুমূর্ষু রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে স্বজনদের ছোটাছুটির পর একসময় থেমে যায় অনেকের স্পন্দন। আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 73 জন, এরপরেই খুলনা বিভাগে 57 জন। এছাড়া চট্টগ্রামে 43, রংপুরে 17, রাজশাহীতে 16, ময়মনসিংহে 11, সিলেটে 8 এবং বরিশালে 6 জন মারা গেছেন। এদিকে যশোরে আক্রান্তের সংখ্যা কমলেও দীর্ঘ মৃত্যুর মিছিল থামেনি। গেল 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। গ্রামের মানুষ যখন উপসর্গ দেখা যায় তারা বাড়িতে বসে চিকিৎসা নেয় বা কোয়াক ডাক্তারের কাছে যায়, এবং যখন অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তখন তারা হাসপাতালে আসে। করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যু হয়েছে 19 জনের। শনাক্তের হার কুমিল্লায় বেড়ে দাঁড়িয়েছে 39.1%। বগুড়ায় 8 জনের মৃত্যু হয়েছে, এখানে শনাক্তের হার 34%। সুযোগ সুবিধা বাড়িয়েও হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সিটের বাইরে রুগী আছে, সিট দেখাই রেগুলার পাইতেছে না। বড় অবস্থা রুগী সমানে মারা যাচ্ছে, গতকালকে মনে প্রায় 15-16 জন মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মেহেরপুরে 6 জন, গাজীপুর ও নেত্রকোনায় 5 জন করে মোট 10 জন মারা গেছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়। দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা প্যাকেজে দেখলাম এবং প্রতিনিয়তই আমরা দেখছি যে রেকর্ড ভাঙছে, নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তো করোনা সংক্রমণের যে অবস্থা এবং এর মধ্যে মানুষ বাড়িও যাচ্ছে, পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? জাফর, আসলে পরিস্থিতি কোন দিকে দাঁড়াবে সেটি নিয়ে যারা গবেষণা করছেন, বিশেষ করে করোনা নিয়ে কাজ করছেন, তারাও যেরকম একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, একই রকমভাবে আমরা যারা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করছি আমরাও দেখছি যে আসলে কোনো সংখ্যাই কিন্তু আগের সংখ্যার সঙ্গে মিল থাকছে না, এবং এটি আসলে চূড়া কিনা সেটিও কিন্তু বাংলাদেশের বিশেষজ্ঞরা বা যারা কোভিড নিয়ন্ত্রণ করছেন তারাও কিন্তু বলতে পারছেন না যে এটি বর্তমানের চূড়া কিনা বা এর উপরে আর যাবে না, এমনটি কিন্তু তারা নিশ্চয়তা দিতে পারছে না। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলো এসেছে সেই তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় 24 ঘন্টায় করোনা পরিস্থিতি বাংলাদেশে যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে করে বলা চলে যে আমাদের কাছে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে আজকে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে 45,012টি, শনাক্ত হয়েছে যেটি দ্বিতীয় সর্বোচ্চ 13,321 জন, এবং মৃত্যু হয়েছে এখন পর্যন্ত, যদিও কোনো রেকর্ডই কিন্তু আগের রেকর্ডের সঙ্গে মিল থাকছে না, সেইখানে দেখা যাচ্ছে 231 জন, যা 1.5 বছরের মধ্যে কোভিড আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যু, এবং শনাক্তের হার কিন্তু সেই পূর্বের অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ অ্যারাউন্ড 30, যেটিকে বলা হচ্ছে যে 29.59% আজকের হিসেবে এসেছে। সেই তুলনায় আমরা বলতে চাই যে আসলে করোনা পরিস্থিতি কিন্তু দিনকে দিন আসলে অবনতির দিকেই যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক সপ্তাহের চিত্র যদি দেখি তাহলে ভয়াবহতার কিছুটা বিষয় আঁচ করা যায়। আপনারা যদি 13 জুলাই দেখেন তাহলে 203 জন, তার পরদিনই 210 জন এবং 15 জুলাই 226 জন, এবং আজকের দিনের যে তথ্যটি সেটি কিন্তু বেশ উদ্বেগজনক যে এই সবগুলো সংখ্যায় আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এক সপ্তাহ ধরে 200-র নিচে বাংলাদেশে নেমেছে মাত্র একদিন, এবং আজকের যে সংখ্যাটি সেটি এখন পর্যন্ত সর্বোচ্চ, এবং গত 7 দিনে শুধুমাত্র সরাসরি মানুষের মৃত্যু ঘটেছে 1486 জন। এই 1486 জনের মৃত্যু এক সপ্তাহে, এটি কিন্তু 1.5 বছরের বাংলাদেশে ভুগতে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় রেকর্ড এটি, যে 7 দিনের মধ্যে প্রায় 1,500 মানুষ একেবারে আমাদের মধ্যে থেকে নাই হয়ে গেছেন। এবং মৃত্যুর ধরন যদি বিশ্লেষণ করা হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই আজকে 18,000 ছাড়িয়েছে, এই সংখ্যার মধ্যে 17,673 জন হাসপাতালে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, বাসায় মারা গেছেন 111 জন, যেটি গত এক সপ্তাহের হিসেব। অর্থাৎ গত এক সপ্তাহে আমরা যেমনটি দেখলাম যে মৃত্যু বাড়ছে এবং সংক্রমণও বাড়ছে, ঠিক এই সময় কিন্তু বাসায় মারা যাওয়ার সংখ্যাটাও কিন্তু বেড়েছে। গত 7 দিনে 111 জন শুধুমাত্র বাসাতেই মারা গিয়েছেন, এবং হাসপাতালে আসার আগেই মারা গিয়েছেন এখন পর্যন্ত 1.5 বছরে 441 জন। অর্থাৎ চিকিৎসা নিতে অর্থাৎ চিকিৎসা নেয়ার সময়টাও কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। জাফর, এর মধ্যেই কিন্তু মানুষ বাড়ি যাচ্ছেন, এর মধ্যেই কিন্তু লকডাউনের নতুন সিদ্ধান্ত আসছে, এবং সেই সিদ্ধান্তে আমরা নতুন করে দেখেছি যে গত 13 জুলাই যে বিশদ করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু কলকারখানা, বিশেষ করে শিল্প কলকারখানা সহ গার্মেন্টস যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, তৈরি পোশাক শিল্প, সেগুলোকে বন্ধ করে রাখার কথা ছিল, এবং আজকে সেখানে একটি সংশোধনী দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে। সেই সংশোধনীতে 3টি বিষয় বলা হয়েছে: খাদ্য ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, এটি 23 তারিখ থেকে যে লকডাউন শুরু হচ্ছে, কঠোর বিধিনিষেধ সেটির আওতা বহির্ভূত থাকবে।
তার পাশাপাশি থাকবে কোরবানির পশুর চামড়া পরিবহনে সংশ্লিষ্ট যে পরিবহনগুলি রয়েছে, সংশ্লিষ্ট সংরক্ষণাগারে যারা কাজ করতে যাবেন তারা এবং প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যারা জড়িত থাকবেন তারাও লকডাউনের আওতার বাইরে থাকবেন। এছাড়া ঔষধ, অক্সিজেন সহ যে কোভিড নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলি রয়েছে এবং এটির কোভিড নিয়ন্ত্রণের জন্য যেসব পণ্য লাগে, এসব পণ্যের জন্য যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, সেগুলোও কিন্তু 23 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত যে কঠোর বিধিনিষেধ সেগুলো এগুলোর বহির্ভূত থাকবে, কিন্তু সেখানে কিন্তু গার্মেন্টসের কথা বলা হয়নি। অর্থাৎ গার্মেন্টস যে বন্ধই থাকবে সেটি কিন্তু আজকের প্রজ্ঞাপনে আবারও বিষয়টি চূড়ান্তভাবে দেবাশিস, যদি একটু আপনার কাছে জানতে চাই, যে অবস্থা দেখলাম প্রায় 2 সপ্তাহ ধরে 29-এর উপরে আমাদের পার্সেন্টেজ চলছে, তো এর মধ্যে আসলে টিকা ছাড়া কোনো বিকল্প নেই। টিকার কি অবস্থা এখন? টিকার অবস্থা বেশ ভালো বলা চলে এবং টিকা যেহেতু বাংলাদেশ বহুমুখী উৎস, অর্থাৎ মাল্টিপল সোর্স থেকে বাংলাদেশ এখন টিকার জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং আজ রাতেও বাংলাদেশে আন্তর্জাতিক যে টিকাকরণ প্ল্যাটফর্ম রয়েছে কোভ্যাক্স থেকে আমরা মডার্নার টিকা পাবো, যুক্তরাষ্ট্র থেকে যেটি আসছে সেটি 9টা 20 মিনিট আর অল্প কিছুক্ষণ পরে বাংলাদেশে পৌঁছানোর কথা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, আমরা একটু তার কাছ থেকে জেনে নেই। উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু আশার আলো জাগাচ্ছে কোভিড-19 টিকার একের পর এক চালান। আজকে রাত অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা। বলা যায় 48 ঘন্টারও কম সময়ের মধ্যে আরও কিছু টিকা আসলে যে বাংলাদেশে আসতে যাচ্ছে। আপনারা জানেন যে গত শনিবার রাতে সিনোফার্মের যে 20 লাখ টিকা এসেছিল তার একদিন ব্যবধানে আজকে আসলে রাত 9টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের উপহার যেটি কোভ্যাক্সের মাধ্যমে আসছে সেটির আওতায় 30 লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসতে যাচ্ছে এবং সেই ভ্যাকসিনগুলো গ্রহণ করার জন্য একের পর এক যে ফ্রিজার ভ্যান সেগুলো কিন্তু এই বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গেট, অর্থাৎ যেটি আসলে যে 8 নম্বর গেট, সেটি দিয়ে কিন্তু প্রবেশ করছে। আমরা আসলে একটু পরপরই দেখছি যে এভাবে ঠিক 15 থেকে 16টির মতন গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো গেটে প্রবেশ করবে এবং তারা করার পরে 9টা 20 মিনিটে যখন বিমানটি অবতরণ করার কথা তারপরে এই ফ্রিজার ভ্যানগুলোর মাধ্যমে 16 থেকে 17টি ফ্রিজার ভ্যানের মাধ্যমে এই ভ্যাকসিনগুলো নেওয়া হবে। তার পরবর্তীতে এখন পর্যন্ত যে কথাটি আমাদের কাছে যে তথ্য রয়েছে, ধামরায়ে একটি বেসরকারি ওষুধ প্রশাসন কোম্পানির তাদের যে ওয়্যারহাউস রয়েছে সেখানে 25 লাখের মতন ভ্যাকসিন নেওয়া হতে পারে এবং বাকি যে 5 লাখ ভ্যাকসিন রয়েছে সেটি রাজধানীর মহাখালীতে ইপিআই সদর দফতরে সেখানে আসলে যে রাখা হবে। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে মডার্নার যে ভ্যাকসিন সেটি একটি বিশেষ তাপমাত্রায় সংরক্ষণের বিষয় রয়েছে। আমরা যেমনটি আসলে দেখেছিলাম সিনোফার্ম কিংবা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন রয়েছে সেটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। অন্যদিকে মডার্নার যে টিকাটি রয়েছে সেটি কিন্তু -25 থেকে -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। সেই কারণে এটি কিন্তু যে বিশেষ ব্যবস্থাপনায় রাখা এবং বিশেষ ব্যবস্থাপনায় যে পরিবহন সে বিষয়টি কিন্তু একটু নজর রাখতে হয়। তবে যে টিকার যে চালান সে চালানের প্রসঙ্গে যদি আপনাকে জানাতে চাই, আজকে যেমন 30 লাখ ভ্যাকসিন রয়েছে ঠিক একইভাবে যেটি আশা প্রকাশ করা হচ্ছে আগামী মাস দেড়েকের মধ্যে বাংলাদেশে এভাবে প্রায় 2 কোটির মতন ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এমনটি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং তার মধ্য দিয়ে আসলে যে টিকা কার্যক্রমে বেশ গতি আসবে এবং যে সকল মানুষকে টিকার আওতায় আনা সম্ভব, যাদেরকে টিকার আনায় দেওয়ার যাদের সক্ষমতা রয়েছে তাদের সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলেই কিন্তু কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। দেবাশিস, ধন্যবাদ রবিন, আপনি থাকুন আমাদের সঙ্গে। এখন জাফর, যে বিষয়টি দাঁড়ালো আপনারা দেখতে পেলেন যে আর অল্প কিছুক্ষণ পরে আবারও 30 লাখ মডার্নার ডোজ আসছে বাংলাদেশে। এছাড়াও বাংলাদেশে এখন যে টিকার পরিকল্পনা বিশেষ করে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেসব জায়গা থেকে যেসব তথ্য আমরা পাই সেটি আমরা একটু দেখে নিতে চাই যে আরও যে টিকার প্রস্তুতিটি বাংলাদেশের রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে সেই গণটিকায় গত 24 ঘন্টার গ্রাফটা যদি আমরা একটু দেখি তাহলে অ্যাস্ট্রাজেনেকা, আপনারা জানেন অ্যাস্ট্রাজেনেকা দিয়ে শুরু হয়েছিল কিন্তু সেটি এখন নেই, সেটি খুবই সীমিত আকারে কয়েকজনকে দেওয়া হচ্ছে। সেখানে আজকে দ্বিতীয় ডোজ নিয়েছেন 678 জন। সিনোফার্ম, এটি এখন ব্যাপক হারে চলছে বাংলাদেশে, 1,36,710 জন। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুটি চলমান রয়েছে সিনোফার্মের এবং 24 ঘন্টায় প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 1,36,710।
আর তার পাশাপাশি ফাইজার দেওয়া হচ্ছে, ফাইজার 780 জন এবং মডার্না নিয়েছেন সবশেষ 24 ঘন্টায় 45,444 জন। এবং এই যে বিষয়গুলি রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ যে টিকা সংগ্রহ করছে এই টিকা সংগ্রহের গন্তব্যে কিন্তু পুরনো যে গন্তব্য অর্থাৎ ভারত ছিল সেটিকে ছাড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই উৎসতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া থেকে স্পুটনিক ভি নিয়ে আসা হবে, যেটি ডিসেম্বরের মধ্যে আসবে প্রায় 1 কোটি ডোজ, এবং চীন থেকে যেটি সিনোফার্ম এবং সিনোভ্যাক সেটি নিয়ে আসা হবে, সেটি 1.5 কোটি ডোজ কেনা হচ্ছে, সেটিও চীন থেকে আসবে। এবং কোভ্যাক্স আন্তর্জাতিক যেটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে 6 কোটি ডোজ মোট বাংলাদেশ পাওয়ার আশা করছে, যেটি সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে 1 কোটি 29 লাখ ডোজ। এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ পাওয়া যাবে, যেটি কোভ্যাক্স প্ল্যাটফর্মে আসবে। জাফর, এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে টিকা নিয়ে মোটামুটি। তার মানে তো দেখা যাচ্ছে যদি এইটা বাস্তবায়ন করা যায় বাংলাদেশের প্রায় যারা টিকা নেওয়ার মতো সক্ষম তাদের সবাইকেই টিকা দেওয়া সম্ভব হবে, এমনটাই তো মনে হচ্ছে। আশা করা যাচ্ছে, কিন্তু সেই টিকার ক্ষেত্রে আজকে পররাষ্ট্রমন্ত্রী একটি নতুন ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে যে টিকা এখন বাংলাদেশে আসলেও প্রচুর পরিমাণে টিকা আসার যে পথটা বন্ধ হয়েছিল সেই পথটা খুললেও এই টিকাগুলো কিভাবে সংরক্ষণ করা হবে সেটি নিয়ে তিনি কিছুটা উদ্বেগ জানিয়েছেন। আমরা একটু প্রতিবেদনটি দেখে আসতে চাই। দক্ষিণ ও মধ্য এশিয়ার যোগাযোগ ব্যবস্থা জোরদারে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হয়ে গেল 16-17 জুলাই 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। সম্মেলনে অংশ নেওয়া ভারত, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সফর শেষে সোমবার দেশে ফিরে রাজধানীর পররাষ্ট্র ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এরই মধ্যে দুদেশের বেসরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা দেশে শুধু বোতলজাত ও লেবেলিং হবে। বাল্ক তারা পাঠায় দিবে, আর দেওয়ার পরে এইখানে বটলিং এন্ড ফিনিশিং। দে ওয়ান্ট এভরিবডি শুড গেট ইট, দ্য টেকনোলজি শেয়ার, বাট আনটিল দি আদার্স আর ডুইং ইট তারা ওই একই নিয়মে চলবে। মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনে অনেকটাই থমকে যায় বাংলাদেশ চীন মিয়ানমারের ত্রিদেশীয় আলোচনা। সম্প্রতি মিয়ানমার সেনাপ্রধান আধুনিক অস্ত্র ও সরঞ্জাম কিনতে রাশিয়া সফর করেন। সেই প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাশখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় আলোচনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আমি চাই আপনি ইউ টেক ইনিশিয়েটিভ, এই ট্রাইল্যাটারাল ইনিশিয়েটিভ। আপনার সাথে এত সম্পর্ক, সেদিন ওদের মিলিটারি চিফ আসছে, আপনার তাকে জিনিসপত্র দিচ্ছেন, আপনারা বললে ওরা শুনবে। আমরা তো বলছি বা উইল টক, বাট ওই ট্রাইল্যাটারাল যে একটা আমি চাইছি ওইটা উনি রাজি হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে মিয়ানমারকে আবারও আহ্বান জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ভারত ও চীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাফর, এটি নতুন চ্যালেঞ্জ নিঃসন্দেহে যে আমরা যেমনটি দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ভালো কথা বলেছেন যে সিনোফার্ম এবং সিনোভ্যাক পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ভি সবগুলোই কিন্তু এই দেশে বোতলজাত করা কিংবা যৌথ উৎপাদনের একটা প্রয়াস নেওয়া হচ্ছে। এই বিষয়ে আসলে বাংলাদেশ কতটুকু কি করতে পারবে বলে মনে হয়, বিশেষজ্ঞরা কি বলেন? বিশেষজ্ঞরা এখন যেটি বলছেন সেটি হচ্ছে যে অবশ্যই টিকাগুলো বাংলাদেশে আসছে সেটিকে ইতিবাচকভাবে দেখতে হবে এবং যৌথ উৎপাদনের যে প্রক্রিয়াটি সেটি সরকারকে যত দ্রুত সম্ভব সেই যৌথ উৎপাদনেই যেতে হবে। অর্থাৎ এই সংরক্ষণ বাইরে থেকে নিয়ে এসে সংরক্ষণ করার যে চ্যালেঞ্জ তার চেয়ে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে। বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন যদি এখানে যৌথ উৎপাদন করা যায় সেই যৌথ উৎপাদন যত দ্রুত শুরু করা যাবে ততই মঙ্গলজনক বাংলাদেশের জন্য। অনেক ধন্যবাদ দেবাশিস আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার দেবাশিস রায়। তিনি জানাচ্ছিলেন যে বর্তমানে যে কোভিডের পরিস্থিতি এবং একই সাথে টিকা নিয়ে যে আশা জায়গা নিয়ে কিছু সংবাদ আমরা পাচ্ছি সে বিষয়ে বিস্তারিত রাতের সময় আরও থাকছে। সিআরবি রক্ষায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রতিবাদ মুখর বন্দর নগরী, মোমবাতি প্রজ্বলন, হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি। টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টিকা কেন্দ্রের সামনে গাড়িতে বসেই মডার্নার টিকা নেন তিনি। পরে তার চিকিৎসক জানান, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। নিজের জন্য দোয়া এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বিএনপি নেত্রী। করোনা মুক্ত হওয়ার 2 মাস 13 দিন পর সোমবার বিকেল 3:30টার দিকে টিকা দিতে বেগম জিয়াকে নেওয়া হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে গাড়িতে বসিয়েই যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেওয়া হয়। পরে তার চিকিৎসক অভিযোগ করেন, সরকারের অনাগ্রহের কারণে বাসায় ভ্যাকসিন নিতে পারেননি তিনি। সে কারণে নিয়ম মেনেই টিকা কেন্দ্রে আসেন বেগম জিয়া। সরকারের ভিতরে
যারা আছে তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে। যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দরকার বলেও জানায় দলটির এই চিকিৎসক নেতা। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমে না। বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে এবং সেই অনুযায়ী ওনার পরিবার এবং দল চেষ্টা করছে। টিকা নেওয়া শেষে বিকেল 4:15টার দিকে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে 27 এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 6 মে করোনামুক্ত হন বেগম জিয়া। 52 দিন চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন বিএনপি নেত্রী। এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যেই নাজুক হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 75 জন। হাসপাতালগুলোতে এক সপ্তাহে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে, যার 60%ই শিশু। আইসিইউ সংকটে দিশেহারা স্বজনরা। চিকিৎসকরা বলছেন রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 দিন ধরে হাসপাতালের বিছানায় ছটফট করছে 4 বছরের আদিল। তীব্র জ্বরের পাশাপাশি আছে শ্বাসকষ্ট, খিঁচুনি। মুখ দিয়ে ফেনা বের হয়ে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে আনার পর একবার খিঁচুনি হয়েছে, এখন একটু নর্মাল আছে, কিন্তু জ্বর আর ঠান্ডা শ্বাসকষ্ট এটা আছে। একই অবস্থা 9 বছরের সাজের। বারবার জ্ঞান হারানোয় আইসিইউতে নেওয়া জরুরি, কিন্তু ঢাকা শিশু হাসপাতালের কোনো শয্যাই ফাঁকা নেই। এখন ওর আইসিইউ দরকার বলতেছে, এখানে আইসিইউ পাচ্ছি না। আশেপাশে অনেক জায়গায় খোঁজ করছি, আমরা আইসিইউ পাচ্ছি না। ঢাকা উত্তর সিটিতেই গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 68 জন ডেঙ্গু রোগী। দক্ষিণেও একই অবস্থা। গত এক সপ্তাহে নগরীতে ডেঙ্গু রোগীর সংখ্যা 500 ছাড়িয়েছে, যাদের মধ্যে 60%ই শিশু। আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারছি না। চিকিৎসকরা বলছেন এবারের আক্রান্তরা আগের বছরের তুলনায় বেশি জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন। করোনার কারণে আইসিইউর তীব্র সংকটে চাইলেও শয্যা নিশ্চিত করতে পারছেন না তারা। হঠাৎ করে দেখা যাচ্ছে নাক দিয়ে, তার মুখ দিয়ে, যে কোনো রাস্তা দিয়ে তার রক্তপাত হচ্ছে। ডেঙ্গু রোগীরা যেভাবে আসছে এবং যেরকম জটিলতা নিয়ে আসছে, আইসিইউর সংকুলন করা আসলেই আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে 2 সিটিতে 10 দিনের চিরুনি অভিযানের 8ম দিনেও নগরীর অভিজাত এলাকাতেও মিলেছে এডিসের লার্ভা পাওয়া যায় ইউজুয়ালি নির্মাণাধীন ভবন আর হলো সরকারি ভবন। তো তাদেরকে আমরা জরিমানা করেছি, সতর্ক করেছি। সচেতন না হলে নগরীতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা দায়িত্বশীল সংস্থাগুলোর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। সম্প্রচার প্রতিষ্ঠানের অনুরোধে একদিন এগিয়ে এলো বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ। পরিবর্তিত সূচিতে খেলা হবে 22, 23 ও 25 জুলাই। শেষ মুহূর্তে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহি, জাফর, রাতে কিন্তু কোরবানির পশুর হাট আফতাবনগরে একেবারে জমে উঠেছে বলা যায়। প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম আছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ট্রাকে করে কিন্তু রাজধানীর বাইরে থেকে গরু এই আফতাবনগরের হাটে আসছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আপনি দেখছেন যে গরুগুলোর সাইজে একটু বড়। এগুলো সব নেত্রকোনা থেকে এই গরুগুলো এসেছে। খামারিরা যারা আছেন তারা এই গরুগুলো নিয়ে আসছেন, কিন্তু তারা বলছেন যে গত 3 দিন ধরে তারা এই গরুগুলো নিয়ে এসেছেন, এখন পর্যন্ত তারা একটি গরুও বিক্রি করতে পারেননি। অর্থাৎ এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 5 থেকে 10 লাখের মধ্যে। এই হাটে একটা ব্যাপার, সেটি হচ্ছে যে সমস্ত গরুর দাম 5 থেকে 10 লাখ টাকা অথবা কয়েক লাখ টাকা, 2-3 লাখ টাকার উপরে যে সমস্ত গরুর দাম হাঁকা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে বাজার পড়ে গেছে বলা যেতে পারে। বড় গরু এবং দাম যেগুলোর 2-3 লাখের উপরে সেই ধরনের গরুগুলোর বাজার একেবারে কম। মানুষ আছে প্রচুর, তারা আসছেন এবং বিশেষ করে মানুষের যারা গরু এখন পর্যন্ত বিক্রির তালিকায় যদি বলি সব থেকে বেশি বিক্রি হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে যে
মাঝারি সাইজের গরু, যে গরুগুলো 1,20,000, 1.5 লাখ অথবা 2 লাখের মধ্যে, এই গরুগুলো হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট গরু যেগুলো 1 লাখের নিচে, এই সমস্ত গরুরও চাহিদা কিন্তু হচ্ছে এখানে প্রচুর। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ প্রচুর পরিমাণে এসেছে এবং গরুর কিন্তু আসলে কোনো কমতি নয়। জাফর, পুরো হাটে যত এরিয়া নিয়ে আসলে হাট বসেছে, পুরো হাটে প্রচুর পরিমাণে গরু আছে এবং প্রচুর পরিমাণে ক্রেতাও আছে। বিক্রেতারা বলছেন যে দাম মানুষ হচ্ছে যে সেই পরিমাণ আসলে দিতে চাচ্ছেন না, আবার যারা ক্রেতা তারা বলছে দামটা একটু বেশি। আবার মানুষ আসছেন, কেউ কেউ শুধুমাত্র ঘুরছেন, দাম যাচাই করছেন এবং হচ্ছে যে বাজার যাচাই করে তারা আসলে দেখে শুনে গরু কিনতে চান। সুতরাং সবাই যে আসলে গরু কিনছেন এমনটিও নয়, কিন্তু গরু যে একেবারে বিক্রি হচ্ছে না তাও কিন্তু নয়, গরু বিক্রি হচ্ছে এবং গরুর আসলে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। এবার মধ্যরাত পর্যন্ত এই বেচা কিনা চলবে বলে এখানকার যেই হাটের সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে এখান থেকে সেটি আশা করছেন। একটি বিষয় সেটি হচ্ছে যেটা আমি শুরুতেই আসলে বলার চেষ্টা করছিলাম, যেগুলো বড় গরু 2 লাখের উপরে দাম, সেই সমস্ত গরুর দাম একেবারে পড়ে গিয়েছে বলে খামারি এবং ব্যবসায়ীরা বলছেন এবং সেই ধরনের গরু বিক্রির সংখ্যা কম। পাশাপাশি মাঝারি এবং ছোট আকৃতির যে সাইজের গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে বিক্রি হচ্ছে। রাতেও আমি ট্রাকে করে গরু আফতাবনগর হাটে প্রবেশ করতে দেখেছি এবং ক্রেতা সমাগম কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো এই ছিল আমার কাছে আফতাবনগর হাট থেকে হাটের সর্বশেষ খবর। জাফর, রাজধানীর গরুর পশুর হাটের খবর জানাতে আফতাবনগর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। চট্টগ্রামের ঐতিহাসিক স্থান সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে টানা 7ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রতিবাদকারীরা বলেন যে কোনো মূল্যে এই সবুজ প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সিআরবিকে রক্ষায় প্রতিবাদ মুখর বন্দরনগরী। সোমবার সন্ধ্যায় 7 রাস্তার মোড়ে নাগরিক সমাজের ব্যানারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ করে নগরবাসী। এই সময় বক্তারা বলেন, পাহাড় আর সবুজ ঘেরা প্রাকৃতিক রূপ ক্রমেই হারিয়ে যাচ্ছে। শহরের বুকে একমাত্র সবুজে ঘেরা সিআরবিকে ধ্বংস হতে দেয়া যাবে না বলেও জানান তারা। এই মহানগরীর প্রকৃতির সবচেয়ে মনোরম কেন্দ্র এটিকে ধ্বংস করতে আমরা কখনোই দেব না। প্রতিবাদ কর্মসূচি পালন করে চট্টগ্রাম আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনও। এই চট্টগ্রামের দল মত পথ নির্বিশেষে কেউ এই জায়গায় হাসপাতাল চায় না, অন্য জায়গায় চায়। এদিকে হাসপাতাল প্রকল্প বাতিল করে সিআরবিকে সংরক্ষণের দাবি জানিয়ে বিভিন্ন পর্যায়ে 14 জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করে এক আইনজীবী মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত সমন জারি করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ছিনতাইয়ের 1.5 মাস পর উদ্ধার হলো পরিকল্পনা মন্ত্রীর আইফোন। কয়েক হাত ঘুরে ফোনটি বিক্রি হয় এক আইটি এক্সপার্টের কাছে। এ ঘটনায় 5 জন গ্রেফতার হলেও মূল হোতা ধরাছোঁয়ার বাইরে। চলতি পথে কথা বলার সময় পছন্দের মোবাইল ফোনটি ছো মেরে পালাতে দক্ষতার জুড়ি নেই তাদের। রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাই করাই তাদের পেশা। এই কাজে তাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করতে গিয়ে পুলিশ গ্রেফতার করেছে ছিনতাইকারী চক্রের 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মন্ত্রীর ফোনটিও। সংবাদ সম্মেলনে পুলিশের দাবি, মন্ত্রীর ফোনটি ছিনতাই হওয়ার পর কয়েক হাত বদল হয়। মূল ছিনতাইকারী ফোনটি বিক্রি করে দেন সগির আর সুমনের কাছে। চোরাই কিংবা ছিনতাই হওয়া আইফোন বিক্রি কষ্টসাধ্য হয়। তারা যোগাযোগ করে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফের সঙ্গে। আরিফের হাত হয়ে মোবাইলটি চলে যায় জীবনের কাছে। আরিফ হলো একজন টেকনোলজিতে খুব এক্সপার্ট এবং ঢাকা শহরের একটা বড় অংশের এই যে চোরাইকৃত মোবাইল, যে কোনো প্রকারের মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে ব্যবহার উপযোগী করা হয়, সেই কাজ করে থাকে। তখন আমরা আমাদের আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফকে গ্রেপ্তার করলে সেখানে আমরা আমাদের যে টার্গেটেড মোবাইলটা সেটা উদ্ধার করি। ছিনতাইয়ের 1.5 মাসেরও বেশি সময় পরে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা গেলেও এখনো অধরা মূল ছিনতাইকারী। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। একদিন এগিয়ে আনা হলো বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ। 23, 25 ও 27 জুলাইয়ের পরিবর্তে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 22, 23 ও 25 জুলাই। হারারেতে মঙ্গলবার শেষ হচ্ছে ওয়ানডে সিরিজ।
আগের সূচি অনুযায়ী ওয়ানডের পর 2 দিন বিরতি ছিল। এখন বিশ্রামের সুযোগটা আরও কমে এলো টাইগারদের। ঈদের পরদিনই মাঠে নামতে হবে মাহমুদুল্লাহর দলকে। 23 জুলাইয়ের পরিবর্তে সিরিজ শুরু হবে 22 জুলাই। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সম্প্রচার প্রতিষ্ঠানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে পুরো সিরিজটিকে দ্রুত শেষ করতে চাইছে তারা। সিরিজটি এগিয়ে আনার অনুরোধে সম্মতি দিয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে 2 বোর্ডই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার ঝুঁকি নিয়েই স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটছেন মানুষ। ফেরি লঞ্চে ঘরমুখীদের ঢল। একদিনে রেকর্ড 231 জনের মৃত্যু। টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে 30 নির্ধারণ। করোনার টিকা নিতে 1 মাস পর বাসার বাইরে বেগম জিয়া। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসে নিলেন মডার্নার টিকা। বিদেশে চিকিৎসা দরকার বললেন চিকিৎসক। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।